বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে আমি যে কথা বলার সুযোগ পেলাম, এই সুযোগটা করে দেওয়ার জন্য। বাংলাদেশ আমি জানি কোনো মতে ভালো অবস্থায় নাই। বাংলাদেশের মানুষের জীবনে হাহাকার, জীবনের নিরাপত্তা নাই, মানুষের শিক্ষা দীক্ষা কোনো দিক থেকেই তাদের কোনো রকম সুযোগ নেই। সব দিক থেকে মানুষ আজকে চরম অশান্তিতে ভুগছে। এটাই হচ্ছে সব থেকে দুঃখজনক। আজকে খুব আমার এটাই কষ্ট হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। আজকে মার্চ মাস, এই মার্চ মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আর তার উপর আজকে রমজান মাসের প্রথম রোজা আমরা করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সেই দোয়া করি, যেবারই প্রথম রমজান মাস শুরু হলো পয়লা মার্চের থেকেই, আমি এটুকু চাই যে বাংলাদেশের মানুষ এই মার্চ মাসে অর্থাৎ রমজান মাসেও যে খুব কষ্টের মধ্য দিয়ে জীবন যাচ্ছে, কাজ নেই, আয় উপার্জন নেই, নিত্য প্রয়োজনীয় জিনিসের ঊর্ধ্বগতি, তাদের অনেকেরই খাবার জোটে না, এরকম একটা দুর্বিষহ জীবনের মধ্য দিয়ে চলতে হচ্ছে। তার উপর অত্যাচার, নির্যাতন, খুন, প্রতি মুহূর্ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, প্রতি মুহূর্ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। কিন্তু এরকম অবস্থা তো ছিল না। আওয়ামী লীগ যতদিন সরকারে ছিল, আমরা জঙ্গি, সন্ত্রাসী, খুনি তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করেছিলাম। দেশের মানুষের জীবনে শান্তি ছিল, দেশের মানুষের জীবনের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু আজকে সব কিছু এমন একটা পর্যায়ে চলে গেছে যে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। এই মার্চ মাস আমাদের স্বাধীনতা অর্জনের মাস। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছি। 7ই মার্চ 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাষণ, যে ভাষণ সারা বিশ্বের প্রায় 2000 বছরের যদি ভাষণের হিসাব করা যায়, যে ভাষণ মানুষকে উজ্জীবিত করেছিল, সেই ভাষণের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ অন্যতম ভাষণ হিসেবে বিশ্ব স্বীকৃতি পেয়েছে। ইউনেস্কো সেটা স্বীকৃতি দিয়েছে, জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশে কি দুর্ভাগ্য আমাদের যে স্বাধীনতার এই 53 বছর পরে আজকে সেই ভাষণও নিষিদ্ধ। 17ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। আমরা 2020 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করেছি। কোভিড চলাকালীন সময়েও আমরা 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা একই সাথে পালন করেছি। বিশ্বের বরেণ্য নেতৃবৃন্দ, আমাদের প্রতিবেশী নেতৃবৃন্দ সকলেই, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থেকেছেন এবং সারা বিশ্বের বরেণ্য সকলেই কিন্তু বাণী পাঠিয়েছেন। সে কোভিডের ভিতরেও, কোভিড-19 অতিমারির সময়েও কিন্তু খুব সফলভাবে সে অনুষ্ঠান আমরা করতে পেরেছি। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। এই মার্চ মাসে আজকে বোধহয় ঠিক একটা স্বতঃস্ফূর্তভাবে আমাদের যে স্বাধীনতা দিবস পালিত হতো, সেই পরিবেশটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই জাতীয় নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি, যাদের মহান আত্মত্যাগ আমাদের বিজয় এনে দিয়েছে। 15ই আগস্ট আমরা হারিয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই একই সাথে আমি, আমার মা, বাবা, আমার ভাই, 3 ভাই
ছোট্ট ভাইটি তো মাত্র 10 বছরের ছিল, তাকেও হারিয়েছি। কামাল জামানের নবপরিণীতা বধূ, আমার একমাত্র চাচা শেখ আবু নাসের সহ সকলকে আমরা হারিয়েছিলাম। তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বাংলাদেশের মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি অর্জনের সাথেই কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদান এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ আমাদের সকল সহযোগী সংগঠন সবসময় মানুষের পাশে থেকে মানুষের সেবা করেছে। একমাত্র আওয়ামী লীগ যখন সরকার এসেছে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের ইতিহাসে গণতান্ত্রিক ধারা অব্যাহত থেকেছে এবং 5 বছর সময় নির্দিষ্ট আমরা সম্পন্ন করতে সক্ষম হয়েছি। 75-এর পরে তো হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছিল। মানুষের ভোটের অধিকার ছিল না, ভাতের অধিকার ছিল না, আইনের শাসন ছিল না, মানুষের বেঁচে থাকার কোনো উপায় ছিল না। কিন্তু একমাত্র আওয়ামী লীগ যখন সরকারে আসে তখনই মানুষের ভাগ্য পরিবর্তন হয় এবং আমাদের লক্ষ্য সেই মানুষের ভাগ্য পরিবর্তন করা। যে আদর্শ নিয়ে, যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই আদর্শকে বাস্তবায়ন করে মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে বাংলাদেশকে গড়ে তোলা, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করেছি এবং আমরা সে লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছি। যেখানে যুদ্ধবিধ্বস্ত একটা বাংলাদেশ গড়ে তুলে বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদেরকে স্বল্পোন্নত দেশে উন্নীত করে গিয়েছিলেন, এরপর 21 বছর কিন্তু বাংলাদেশ আর এগোতে পারেনি। আওয়ামী লীগ প্রথম সরকারে আসে, বাংলাদেশের মানুষ অন্তত এইটুকু পেয়েছিল যে সরকার জনগণের সেবক। আমাদের 5 বছর সম্পন্ন করার পর প্রথম শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়। 2001-এ আমরা সরকারে আসতে পারিনি, কিন্তু 2001 সালে কী হয়েছিল? সেই নির্বাচনে বিএনপি জামাত জোট ক্ষমতা এসে সেই সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি এগুলোই ছিল তাদের নীতি এবং এভাবে দেশকে আবার ধ্বংসের দিকে নিয়ে যায়। এমার্জেন্সি হয়। যা 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে 300 আসনের মধ্যে 233টা আসন পায় এবং আমরা সরকার গঠন করি 2009 সালে। সরকার গঠন করার পর থেকে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাদের চলতে হয়েছে। বারবার নির্বাচন যখনই এসেছে তখন নির্বাচন যাতে না হয় তার জন্য চক্রান্ত এমনভাবে হয়েছে, মনে হচ্ছে দেশের বাইরে থেকেও চক্রান্ত। সেটা আজকে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প জয়ী হবার পর যে তথ্যগুলি বেরিয়ে এসেছে, যে কিভাবে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এবং স্থিতিশীল পরিবেশটাকে অশান্ত করার জন্য কিভাবে চক্রান্ত করা হয়েছে বারবার। তো তারপরেও আমরা প্রতিটি ক্ষেত্রে অতিক্রম করে এগিয়ে গেছি। 2021 সালে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছি, যেখানে জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, আমাদের জিডিপি বৃদ্ধি পেয়েছে, আমাদের অর্থনৈতিক সক্ষমতা আমরা অর্জন করতে পেরেছি বলেই জাতিসংঘ কর্তৃক আমরা স্বীকৃতি পেয়েছি উন্নয়নশীল দেশের মর্যাদা। 2024-এর নির্বাচন, যে নির্বাচনটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হয়েছে, প্রতিটি নির্বাচনই, কিন্তু আজকে সেই নির্বাচন নিয়ে বারবার প্রশ্ন তোলার চেষ্টা করা হয়। 2014, 2018, 2024 এই নির্বাচনগুলিতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগকে ভোট দিয়েছে, কিন্তু আমরা দেখেছি একটি মহল, এবং সেটা আন্তর্জাতিক চক্রান্তের একটি ফসল, বারবার এই নির্বাচনগুলিকে প্রশ্নবিদ্ধ করেছে। অথচ আমরা যদি সেই 75-এর পর জিয়াউর রহমানের হ্যানা ভোট, রাষ্ট্রপতি নির্বাচন বা সংসদ নির্বাচন, 81 সালের রাষ্ট্রপতি নির্বাচন, জেনারেল এরশাদের সেই 86 সালের নির্বাচন, 88 সালের নির্বাচন, খালেদা জিয়ার 96 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন বা 2001-এর নির্বাচন, প্রতিটি নির্বাচন যদি বিশ্লেষণ করা যায়, প্রতি নির্বাচনেই কিন্তু অনিয়ম হয়েছে, ভোটের অধিকার মানুষের ছিল না। এমনকি স্লোগান উঠেছিল 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। সেটা নিয়ে কারো কোনো কথা নেই। কিন্তু আওয়ামী লীগ আসার পর আইন করে নির্বাচন কমিশন গঠন করা এবং তারই মাধ্যমে নির্বাচন পরিচালনা করা একমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল বলেই তো আমরা করতে পেরেছি, এবং সেটা আমরা করে মানুষকে দেখিয়েছি যে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা, ছবিসহ ভোটার তালিকা করা, সব ধরনের সুযোগ সুবিধা আমরা সৃষ্টি করে দিয়েছিলাম। 2024-এর নির্বাচনে কিন্তু
প্রত্যেক নির্বাচনে কোথাও না কোথাও খুন খারাপি হয়, কিন্তু এই একটা নির্বাচন যেখানে কোনোদিন কোনো খুন খারাপি কিছুই হয়নি, এত স্বতঃস্ফূর্ত একটা নির্বাচন, সেটাকেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা এবং নানা রকম অপপ্রচারের মধ্য দিয়ে এমন একটা পরিবেশ সৃষ্টি করা হলো যেখানে আমরা দেখলাম জেলখানাগুলি ভেঙে ভেঙে সমস্ত সন্ত্রাসীরা, জঙ্গিরা তারা বের হয়ে আসছে, যেখানে নির্বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে। আজকে ছাত্রদের হত্যা, পুলিশ আক্রমণও করে নাই, কিন্তু মিছিলে থেকে সেখানে হঠাৎ একটা গুলি খেয়ে ছাত্র মারা গেল, সেই মুগ্ধ মারা গেল। এটা নিয়ে হত্যাকাণ্ডটা কে ঘটালো? আর সেই 7.62 বুলেট কার কাছে ছিল, কোত্থেকে আসলো? এটা নিয়ে কিন্তু কোনো তদন্ত হয়নি। আমরা জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করে দিলাম 2024 সালের জুলাই মাসের 18 তারিখে, এবং পরবর্তীতে এই সংখ্যাটা আরও বাড়িয়ে আরও শক্তিশালী আমরা এনকোয়ারি কমিশন, যেটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন করে দিয়েছিলাম, তাদেরকে কিন্তু কাজ করতে দেওয়া হয়নি, কিন্তু অপবাদ আমাদের উপর। কিন্তু প্রশ্ন হলো যে ওই আন্দোলন 2007 সালে যে আন্দোলন ছাত্ররা শুরু করলো, আমরা তো তাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করিনি। টিয়ার গ্যাস মারা হয়নি, সাউন্ড গ্রেনেড মারা হয়নি, পানি মারা হয়নি, এবং তাদেরকে সহযোগিতা করা হয়েছিল। আর তাদের সাথে আমরা আলোচনা করেছি, আমার মন্ত্রীরা আলোচনা করেছে, আলোচনার মধ্য দিয়ে তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছিল। কিন্তু তারপর দেখা গেল কি এক দফা দাবি, এক দফা মানে আর কিছু না, শেখ হাসিনাকে হত্যা করা, এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। কথাটা হচ্ছে যে এই যে আন্দোলনের সময় আওয়ামী লীগ যে সহনশীলতা দেখালো, তারপরে আমাদের বলা হয় স্বৈরাচার। আজকে যদি আমরা হত্যাকাণ্ডের হিসাব নিই, তো এখন কি দেখা যাচ্ছে? 2015 সাল অর্থাৎ জুলাই মাসের 15 তারিখ থেকে যত ঘটনা ঘটেছে, যত হত্যাকাণ্ড ঘটেছে, সেখানে দায় মুক্তি দেওয়া হলো। পুলিশকে হত্যা করা হয়েছে, সাংবাদিক হত্যা, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা, সাংস্কৃতিক কর্মী হত্যা, কোনো শ্রেণী পেশা বাদ নেই যাদের উপরে আক্রমণ করা হয়নি, তাদেরকে হত্যা করা হয়নি। এমনকি আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ঢুকে ঢুকে গোটা পরিবার সহ হত্যা করা, হাত কেটে দেওয়া, পা কেটে দেওয়া, পুলিশকে 450টা থানা, অগ্নিসংযোগ, লুটপাট, অস্ত্র লুটপাট, আজ পর্যন্ত সে অস্ত্রগুলি কিন্তু উদ্ধার করা হলো না। এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে বাংলাদেশে এখন, যে এখন তো মানুষের মাঝে হাহাকার। অথচ আওয়ামী লীগ কী করেছে? মানুষ প্রত্যেকের ঘরে ঘরে আমরা বিদ্যুৎ দিয়েছি, আমরা শিক্ষার পরিবেশ সৃষ্টি করেছি বলেই আমাদের সাক্ষরতার হার 45 থেকে 78.8 উন্নীত হয়েছে। প্রবৃদ্ধি আমরা 7 উন্নীত করতে সক্ষম হয়েছে 2023 সালে, এবং আমরা এভারেজ 6% উপরে আমাদের সবসময় প্রবৃদ্ধির হার ছিল। মাথাপিছু আয় আমরা, সেটা কোভিড হয়েছিল বলে কিছুটা কমে গিয়েছিল, নইলে আমরা প্রায় 2823 মার্কিন ডলার, যেটা পরবর্তীতে একটু কমে যে 2793 মার্কিন ডলারে নেমে যায়। কিন্তু তারপরে সর্বোচ্চ মাথাপিছু আয় আওয়ামী লীগ সরকারের আমলেই কিন্তু হয়েছে। আমাদের সময় বেকার সমস্যা মাত্র 3.4 ছিল, তাও আমরা ট্রেনিং দিচ্ছিলাম, প্রযুক্তি ব্যবহার, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ, বাংলাদেশের গ্রামগঞ্জে পর্যন্ত রাস্তাঘাট, পুল, ব্রিজ করে স্কুল, কলেজ, মাদ্রাসা সব জায়গায় আমরা উন্নয়ন করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম। 560টা মসজিদ নির্মাণের কাজ করে সেখানে জঙ্গি দমন এবং ইসলামিক কালচারটা যাতে অনুশীলন হয় সেই ব্যবস্থা করেছি। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আমাদের অনগ্রসর যারা হিজড়া, কুষ্ঠরোগী, পাহাড়ি মানুষগুলি প্রত্যেকে কিন্তু শান্তিতে ছিল, প্রত্যেকের জীবনে একটা উন্নতি এসেছিল এবং প্রত্যেকে নতুনভাবে আরও সুন্দর উন্নত জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছিল, এবং তাদের মধ্যে হাহাকার ছিল না। খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিরাপত্তা, চিকিৎসা ব্যবস্থা, ঘরের দোরগোড়ায় চিকিৎসা আমরা নিশ্চিত করেছি। শিশু মৃত্যুহার, নারী মৃত্যুহার, মাতৃমৃত্যুহার আমরা কমিয়েছি। মানুষের আয়ুষ্কাল, সেটাও আমরা, যেখানে 59 বছর ছিল সেটা 73 বছরে আমরা উন্নীত করছি। কোন দিক থেকে পিছিয়ে ছিল বাংলাদেশ যে আমাদের মধ্যে এত বদনাম, এত কথা, এত রটনা করে
দেশকে একেবারে মানে এখন বলতে গেলে বলতে হয় যে জাহান্নামের দিকে নিয়ে গেছে, কোনো মানুষের নিরাপত্তা নেই। এই যেই মাত্র শুনলেন যে মা বোনদের ইজ্জত থাকে না, তাদের উপর অত্যাচার, বাড়িতে ঢুকে সবাইকে হত্যা, যেন একটা খুন করা, একটা বাড়িতে ঢুকে ঢুকে লুটপাট করা, একটা বাড়িতে ঢুকে ঢুকে সেগুলি দখল করে নেওয়া, অন্যের সম্পত্তি দখল করা, এটা তো প্রতিদিনের ব্যাপার। আর এই আন্দোলনটা যদিও বলা হয় জনগণের আন্দোলন, ছাত্রদের আন্দোলন, কিন্তু এই আন্দোলন সম্পর্কে ডক্টর ইউনূস কিন্তু স্পষ্ট বলেই দিয়েছে যেটা ছাত্র জনতার আন্দোলন ছিল না, এটা ছিল শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য তার একটা মেটিকুলাসলি ডিজাইনড, অর্থাৎ সূক্ষ্ম পরিকল্পনা করে সে একটা সূক্ষ্ম চাল চেলে, এবং ওই যে বিদেশিদের অর্থ নিয়ে, আর নিজের তো টাকা পয়সার অভাব নাই, এই আন্দোলনটা তারা করে। আজকে আমার প্রশ্ন, যে লোকটা শ্রমিকের অর্থ আত্মসাৎ করে, ডক্টর ইউনূস তার নিজের কোম্পানির শ্রমিকদের বঞ্চিত করেছিল। প্রত্যেকটা কোম্পানি যদি লাভের 5% শ্রমিক কল্যাণ ফান্ডে দেবে, সেটা সে না দিয়ে তাদের সাথে নেগোসিয়েশন করার পরে যে টাকা দেয়, সেখান থেকে আবার 25 কোটি টাকা মেরে দিয়ে, ঘুষ দিয়ে সে ওই মামলা থেকে রেহাই পেতে চেষ্টা করেছিল, যে মামলায় তার শাস্তি হয়। লেবার কোর্টে লেবারের টাকা আত্মসাৎ করার দায়ে এই ইউনূসের কিন্তু সাজা হয়েছে, একটা সাজাপ্রাপ্ত আসামি। তার উপর গ্রামীণ ব্যাংকের টাকা, গ্রামীণ ফোনের টাকা পাচার করার জন্য তার বিরুদ্ধে 5টা দুর্নীতির মামলা হয়েছে। ক্ষমতা দখল করেই একে একে সব মামলাগুলি কিন্তু প্রত্যাহার করেছে। ট্যাক্স দেয় নাই, 666 কোটি টাকার ট্যাক্স তার কাছে পাওনা, সেই মামলাও সে সরিয়ে দিয়ে ট্যাক্স দেবে না, এবং গ্রামীণ ব্যাংকের ট্যাক্স তো মাফই করে নিয়েছে, নিজের ট্যাক্সও মাফ করেছে। ইউনূস গ্রামীণ ব্যাংকের এমডি থাকাকালীন অবস্থায় প্রায় 54টার মতো কোম্পানি করে, অর্থাৎ বিদেশ থেকে যত অনুদান গ্রামীণ ব্যাংকে এসেছে সব কিছু দিয়ে তিনি এক একটা কোম্পানি করেন। আর প্রত্যেকটা কোম্পানির চেয়ারম্যান সে নিজে, এমনকি তার বাবা যে কোম্পানি, তারও নিজেও একজন ডাইরেক্টর। আবার সেই কোম্পানিকে যে ব্যাংকের থেকে ক্ষুদ্র ঋণ দেবে, গ্রামীণ ব্যাংকে থেকে মোটা অঙ্কের ঋণ দেয়। শুধু ঋণ দেয় নাই, পরবর্তীতে ঋণ সুদসহ মাপও করে দেয়, এবং গ্রামীণ ব্যাংকের টাকা নিয়ে গ্রামীণ কল্যাণ ফান্ড এটা সেটা 9-6 করে সব টাকা মেরে দেয়। আমি নিজেই তো গ্রামীণ ব্যাংকে 400 কোটি টাকা দিয়েছিলাম। মোবাইল ফোন, গ্রামীণ ফোনের ব্যবসাটা তাকে, ইউনূসকে আমি দিয়েছি। কিন্তু এত বড় বেঈমান মুনাফিক আজকে বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংস, আইন শৃঙ্খলার পরিস্থিতি চরমভাবে মানে অবনতি ঘটেছে, মানুষের জীবনের নিরাপত্তা নাই, দেশে কোনো বিচার নাই, বিচারহীনতা, এমনকি আইনজীবীদের গ্রেপ্তার করা হয়। আজকে আপনারা দেখছেন যে পিরোজপুরে কয়েকজন আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনজীবীরা আইনের সহায়তা দেয়, এরকম পৃথিবীতে কে দেখেছে যে যারা আইনের সহায়তা দেবে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের গ্রেপ্তার করে নেওয়া হয়। প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। বাংলাদেশের মানুষের এতটুকু মানবাধিকার নেই, তাহলে আমার প্রস্তুতি স্বৈরাচার কে তাহলে? আর মৃত্যুর বা হত্যাকাণ্ড আমার উপর দোষারোপ করা হয়। আজকে হত্যাকাণ্ডের যদি তালিকা নেন, ইউনূসের আমলে সবথেকে বেশি হত্যাকাণ্ড ঘটেছে। তার সময় মাদ্রাসা শিক্ষক, প্রাইমারি স্কুল শিক্ষক, ছাত্র, শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, যেদিন যারা আন্দোলন করেছে সেই দিনই তাদেরকে তুলে দেওয়ার জন্য গ্রেনেড, সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস, গরম পানি মারা, এমনকি মা ছোট্ট শিশু তার উপর পানি মারা, সেখানে গ্যাস মারা, নানাভাবে নির্যাতন করে করে তাদেরকে আন্দোলনে করতে দেয় নাই, বাধা দিয়ে, এবং তার গুলি চালানোতে শ্রমিক হত্যা হয়েছে, ছাত্র হত্যা হয়েছে, প্রতিদিনই লাশ পড়ে যাচ্ছে। আর তাছাড়া ইউনূসের যে সন্ত্রাস বাহিনী, এই সন্ত্রাস বাহিনী তো প্রতিনিয়ত মানুষকে হত্যা করে যাচ্ছে। মানে
মনে হলো কোনো নাই, যে কোনো সময় যে কেউ ঘরে ঢুকবে, লুটপাট করবে এবং বাধা দিলে তাদেরকে হত্যা করে আসবে। ছেলেকে পায়নি বলে মাকে হত্যা করা, বাবাকে হত্যা করা, মাকে গাছের সাথে বেঁধে রাখা, এটা কোন ধরনের কথা? এইভাবে আর আওয়ামী লীগের নেতা কর্মী হাজার হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে। প্রায় 20,000, শুধুমাত্র এই ফেব্রুয়ারি মাসেই 20,000-এর উপর নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে এবং অনেকে খোঁজ পাওয়া যাচ্ছে, তাদের গুম করে দিয়েছে। প্রায় 3,000-এর উপরে পুলিশকে হত্যা করেছে। আনসার 40 জনের তো খবরই নাই। বিডিআর হত্যাকাণ্ডে যারা সামরিক বাহিনীর অফিসারদেরকে যারা হত্যা করেছিল, সেই মামলাও প্রত্যাহার করা এবং তাদেরকে ছাড়ার চেষ্টা। যত জঙ্গি সন্ত্রাসী, তাদের মুক্তি দিয়ে সারা দেশে এখন প্রতিদিন দিনে চুরি, ডাকাতি আর ধর্ষণের তো মহা উৎসব। বাসে, রাস্তায়, এমনকি ফুটপাতে, এমনকি একটা ফকির মিসকিনও রেহাই পায় না, ধর্ষণ করে যাচ্ছিল। যখন এই নিউজগুলি আসলো, এখন কোনো সংবাদ পরিবেশন করা যাবে না। আমার সময় নাকি বাক স্বাধীনতা ছিল না। বাংলাদেশে একটা মাত্র টেলিভিশন ছিল। আমি শেখ হাসিনা ক্ষমতা আসার পর টেলিভিশন বেসরকারি খাতে দিয়ে দিই। প্রায় 44টা টেলিভিশন, তার মধ্যে 34টাই চালু। প্রতিদিন টকশো, প্রতিদিন আলোচনা, সমালোচনা। আমার একটা প্রশ্ন, আওয়ামী লীগের আমলে কয়জন সাংবাদিক গ্রেপ্তার হয়েছে? কয়জন সাংবাদিক চাকরি হারিয়েছে? কয়জন সাংবাদিকের সেই অ্যাক্রেডিটেশন কার্ড কেড়ে নেওয়া হয়েছে? একজনও দেখাতে পারবে না। কিন্তু এখন 1,000-এর মতো সাংবাদিক চাকরি হারা, প্রায় 200-র কাছাকাছি সাংবাদিকের, 600-র মতো সাংবাদিকের বিরুদ্ধে মামলা, তার মধ্যে 106 জনের বিরুদ্ধে হত্যা মামলা। 6 জন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে, হয় কুপিয়ে হত্যা, নয় গুলি করে হত্যা, পিটিয়ে হত্যা, সারা বাংলাদেশ ব্যাপী। তার উপর সাংবাদিকরা আজকে কোনো কাজ পাচ্ছে না। প্রত্যেকটা মিডিয়াতেই ইউনূসের এজেন্ট বসা। কোনো টেলিভিশন, প্রাইভেট টেলিভিশন একটা সংবাদ পরিবেশন করতে পারবে না। কি সংবাদ পরিবেশন করা হবে? তা ইউনূস সেন্টারে তার কিছু পালিত লোক আছে, যাদেরকে সে 5 লাখ, 7 লাখ টাকা, 10 লাখ টাকা করে বেতন দিয়ে বসিয়ে রেখেছে। তারা কন্টেন্ট তৈরি করে দেবে, তারা নির্দেশ দেবে, আর প্রত্যেকটা মিডিয়াতে তার লোক বসা। তারা যে কথা বলতে বলবে সেই কথাই বলতে হবে, অন্য কোনো কথা নাই। আপনারা দেখবেন, হঠাৎ করে দেখেন ধর্ষণের কোনো নিউজই দেওয়া যাচ্ছে না, খুন হলে কোনো নিউজ দেওয়া যাবে না, গ্রেপ্তার হলে কোনো নিউজ হবে না। আর যারা দেবে, এর মধ্যে কয়েকটি টেলিভিশন পুড়িয়ে দিয়েছে। টেলিভিশনের মূল মালিকরা, তাদেরকে সরিয়ে দিয়ে সেখানে মালিকানা জবরদখল করে নিয়ে নেওয়া হয়েছে, যার জন্য কেউ কোনো সাহসই পাচ্ছে না একটা নিউজ দিতে। নিউজ দিলেই সাংবাদিকের উপরে অত্যাচার এবং এই মিডিয়ার উপরে সোজা বলে পুড়িয়ে দেবে। বিটিভি পুড়িয়েছে, আরও কয়েকটা টেলিভিশন, সেই বাংলা গান থেকে শুরু করে সবগুলি পুড়িয়ে দিয়েছে, সেটা আপনারা জানেন। এই যে অরাজকতা, তাহলে স্বেচ্ছাচারীটা কে? এই ডক্টর ইউনূসই তো স্বেচ্ছাচারী, এবং সেই তো এই দেশের মানুষের জীবনে শান্তি কেড়েছে। আজকে 7টা মাস আমাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা, হত্যা মামলা। কোন দুর্নীতির প্রমাণটা পেয়েছে সেটা দেখাক। অথচ ইউনূসের বিরুদ্ধে তো 5টা দুর্নীতির মামলা, সে তো সেই মামলা সরিয়ে দিয়েছে। তার যদি সাহস থাকে তো ওই মামলা কেন সে কন্টেস্ট করে নাই? কেন তদন্ত করতে দেয় নাই? করতে দিলেই তো তার আসল চেহারা বেরিয়ে যাবে, তার ওই গুটি গুটি চেহারা আর থাকবে না, সেটা তারা জানে। আজকে পরিকল্পিতভাবে সে কি কোটা বিরোধী আন্দোলন, তো এখন কেন কোটা দেওয়া হচ্ছে? কারা মারা গেছে তাদের কোটা দেওয়া হবে। তো যে আওয়ামী লীগের যে প্রায় 3-4 হাজার নেতা কর্মী এবং তাদের পরিবারকে যে হত্যা করা হয়েছে, তার তো বিচারও চাইতে পারে না? এরা কি মানুষ না? বাংলাদেশের জন্য কি তাদের কোনো অবদান নাই? আজকে মামলাটা পর্যন্ত করা যাবে না, মামলা নেয় না। মামলা করতে গেলে উল্টো মায়ের খেতে হয়। তো এরকম স্বেচ্ছাচারিতা বাংলাদেশে সেই 1971 সালে হানাদার পাকিস্তানি বাহিনী ছিল, তখন চলেছে আর এখন চলছে। আজকে আমি আপনাদের অনেকের কথা শুনলাম
যে কিভাবে নির্যাতনের শিকার আপনার হয়েছেন। কারণ এই বৈষম্যহীন নাকি আলোচনা, অথচ চরম বৈষম্য। নতুন একটা দল করেছে, ক্ষমতায় বসে দল করা। ডিসিদের কাছে চিঠি গিয়েছে, তাদের লোকদেরকে মিটিংয়ে নিয়ে আসার জন্য বাস দিতে হবে, গাড়ি দিতে হবে এবং তাদেরকে মিটিংয়ে পাঠাতে হবে। এবং যাদেরকে দিয়ে এই ক্ষমতা দখলের জন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে, লুটপাট, চরম দুর্নীতি, একজনে তো মোটা টাকার মালিক হয়ে গেছে, যার কিছুই ছিল না। কেউ 3খানা গাড়ির মালিক, বাড়ির মালিক, দেশে বিদেশে সম্পদের মালিক হয়ে পড়েছে। তাদেরকে নিয়ে আবার রাজনৈতিক দল, তো সরকারি টাকা খরচ করে রাজনৈতিক দল। এখন যদি আমি জিজ্ঞেস করি এই প্যান্ডেলটা করতে কত টাকা খরচ হয়েছে, সারা বাংলাদেশ থেকে যে লোক আনার জন্য একেবারে সরকারকে ব্যবহার করা, ডিসিদেরকে নির্দেশ দেওয়া যে লোক পাঠাও, এবং সে কয়েকটা চিঠি তো বেরিয়ে গেছে। কাজে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে এই রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় টাকা ব্যবহার করে যে দল বানালো, মানে এ গাছের ছাল ও গাছের বাকল দিয়ে যে দল, এই দল কি দিতে পারবে? এইভাবে মানে টোকাই কুড়াই এনে রাজনৈতিক দল করলে ওই দলের কোনো অস্তিত্ব থাকে না। ওই দল দেশের মানুষকে কিছু দিতে পারে না। এই 7 মাসে তারা লাশ দিয়েছে উপহার, মানুষকে খুন করেছে, হাত কেটেছে, পা কেটেছে, পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে, আগুন দিয়েছে, প্রত্যেকটা স্থাপনা আগুন দিয়ে জ্বালাও পোড়াও করতে পেরেছে। ধ্বংস করতে পারে কিন্তু গড়তে পারে না। আজকে এই 7 মাসে কি কতটুকু গড়তে পেরেছে ইউনূস? হ্যাঁ, আমি যে কাজগুলি করে এসেছি, কিছুদিন চেষ্টা করলো, সেই কাজগুলির ক্রেডিট নিতে চেষ্টা। আমার একটাই কথা, পদ্মা সেতুর টাকা বন্ধ করেছিল ইউনূস। আমি নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছি। সেই পদ্মা সেতু ভাঙতে গিয়েছিল, এমনকি পদ্মা সেতুর টোল প্লাজা পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে। আজকে এই ইউনূসেরই সমন্বয়কারী বলেছে পুলিশ হত্যা করেছে এবং মেট্রো রেলে আগুন দিয়েছে। পুলিশ হত্যা না করলে, মেট্রো রেলে আগুন না দিলে নাকি তাদের বিপ্লব সফল হতো না। তাহলে তারা নিজেরাই তো খুনের দায় নিয়ে নিয়েছে। তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? তাকে কি আইনের আওতায় আনা হয়েছে? তা স্বেচ্ছাচারী কে? আমি না ইউনূস? আমার সময় একটা ঘটনা ঘটলেও সাথে সাথে বিচার হয়েছে। সে র্যাব হোক, পুলিশ হোক, ছাত্র হোক, ছাত্রলীগের কর্মী হোক, যেই হোক, আমরা বিচার করেছি, আইনের শাসন কায়েম করেছি, যুদ্ধ অপরাধীদের বিচার করেছি, জাতির পিতার হত্যাকারীদের বিচার করেছি, জঙ্গিদের বিচার করেছি, জঙ্গিদের গ্রেপ্তার করেছি, এই হলি আর্টিজানের যারা জঙ্গি তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিচার করেছি, বিডিআরে যারা সেনা অফিসারদেরকে হত্যা করেছে তাদেরকে বিচার করেছি। ডক্টর ইউনূস ক্ষমতায় এসেছেন, সবাইকে ছেড়ে দিয়েছে। এখন দেশটা হলো জঙ্গিদের শাসন, আর আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থান হয়েছে কারাগারে। আওয়ামী লীগের অপরাধটা কী? মানুষের পেটে ভাত দিয়েছে, দেশের উন্নতি করেছে, দেশকে উন্নয়নশীল দেশে করেছে, মানুষকে শান্তি দিয়েছিল, মানুষ নিরাপদে থাকতে পেরেছে। এটাই কি অপরাধ? বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিকভাবে। আজকে মেয়েরা খেলাধুলা করতে পারবে না কেন? মেয়েদের খেলাধুলায় বাধা কারা দেয়? আজকে মসজিদ, ওলামা মাশায়েখ, দরগা শরীফ, পীরের দরগা সব ভাঙা হচ্ছে। 11টা গির্জা ভেঙেছে, আর অজস্র মন্দির ভেঙেছে এবং প্যাগোডা ভেঙেছে। 100 বছরের পুরনো রাঙামাটির প্যাগোডাটা আগুন দিয়ে পুড়িয়ে দিল। অর্থাৎ এদের অত্যাচারে কেউ রেহাই পাচ্ছে না। দেশ পরিচালনায় চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে ডক্টর ইউনূস। হ্যাঁ, গ্রামীণ ব্যাংকের থেকে গরিব মানুষকে ঋণ দিয়ে মোটা টাকার সুদ খেতে পারে সে খুব ভালো। সুদের টাকা অর্জন করতে, অর্থাৎ মানুষের পকেটটা খালি করতে সে ওস্তাদ। এই জন্যই তো নিজে ট্যাক্স দেবে না, নিজের ট্যাক্স মাপ হয়ে যায় আর গরিবের উপর ট্যাক্স ভ্যাট বসায়। যে এই যে চরম অরাজকতা সারা দেশে চলছে, এর হাত থেকে অবশ্যই মানুষকে মুক্ত করতে হবে। আমি জানি আওয়ামী লীগের নেতাকর্মী কারো ঘর বাড়ি নাই, সব জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছে।
আমি বলবো, যারা আজকে ইউনূসের প্রশংসা করতে চান আর আমাকে স্বৈরাচার বলেন, আপনারাই দেখেন আওয়ামী লীগের কত নেতা কর্মী, প্রায় 1 কোটির মতো স্থাপনা আগুন দিয়ে পোড়ানো এবং লুটপাট করা হয়েছে। আওয়ামী লীগ আমলে, আমার আমলে তো কখনো এরকম করা হয়নি। এমনকি যে অপোজিশন 2001 সালে আমাদের উপর অত্যাচার নির্যাতন করেছে, আমরা 2009 সালে এসে ক্ষমতা এসে তো তাদের প্রতি প্রতিহিংসা পরায়ণতা দেখাইনি। আমরা দেশের উন্নয়নের দিকে মনোযোগ দিয়েছিলাম এবং মাত্র 15 বছরের মধ্যে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছি। তার মানে এরা বাংলাদেশের উন্নতিটা চায় না, মানুষ ভালো থাকুক চায় না। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সব বন্ধ, বৃত্তি উপবৃত্তি সব বন্ধ। এমনকি 1 জানুয়ারি আমরা বই দিতাম, করোনার সময় আমরা বই দিয়েছি, সেই বইগুলি দিতে পারিনি। অথচ সেই বইয়ের জন্য আরও 700 কোটি টাকা অতিরিক্ত ছাপার জন্য নেওয়া হয়েছে, কিন্তু বই আর ছাত্রদের হাতে নতুন বই ওঠে না। একটা মানুষ যখন দেশ চালাতে ব্যর্থ হয় এবং তার জন্য কোনো অভিজ্ঞতাই থাকে না, তো সে দেশকে তো ধ্বংস করে দিচ্ছে। তো এই ধ্বংসের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে। এখানে কে আহ্বানের জন্য অপেক্ষা করতে হবে না, মানুষের কাছে যেতে হবে। আজকে কৃষক সার পায় না, বিদ্যুৎ পায় না, আমি তো ঘরে ঘরে বাতি দিয়েছি, আলু জ্বালাইছি, তো কৃষক পাবে না কেন? আজকে খাদ্য উৎপাদন হয় না, আজ বিদেশ থেকে খাবার আনতে হচ্ছে। অথচ আওয়ামী লীগের আমলে তো আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিলাম। কাজে আমি এইটুকুই বলবো যে যে অনাচার অবিচার চলছে, বিচারহীনতা চলছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সন্ত্রাস জঙ্গিদের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের জনগণকে এর হাত থেকে মুক্ত করতে হবে। তার জন্য সবাইকে যে আর যেখানে যতটুকু আছে সব প্রস্তুত হয়ে সকলকে আন্দোলনে মাঠে নামতে হবে, প্রতিবাদ করতে হবে। এবং এরা রাজনৈতিক দল করেছে সরকারি পৃষ্ঠপোষকতায়, তো বৈষম্যহীন হলো কি করে? এটা তো চরম বৈষম্য দেখানো হলো। কাজে এদের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য যে যেখানে আছেন সেইভাবে কাজ করে যান। আর আপনার এই রমজান মাস সবাইকে আমার মোবারকবাদ জানাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া চান যে এই জালেমের হাত থেকে, এই জঙ্গি শাসক ইউনূসের হাত থেকে এবং তার ওই চালাচামুন্ডা সন্ত্রাসী জঙ্গিদের হাত থেকে বাংলাদেশের মানুষ যেন মুক্তি পায়, রেহাই পায়, জীবনে যেন শান্তি ফিরে আসে, সমৃদ্ধি হয়, উন্নত হয়। ইনশাল্লাহ এই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে, বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলব। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ ইনশাল্লাহ আমরা গড়ে তুলব। তার আগে এই ইউনূসের পদত্যাগ ও পতন ঘটাতে হবে। আর সেটা করার জন্য যা কিছু আছে তাই নিয়ে জঙ্গি শাসকের হাত থেকে দেশকে মুক্ত করে দেশের মানুষের শান্তি নিরাপত্তা আমাদের আনতে হবে। তার জন্য সব তৈরি হন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। মাননীয় নেত্রী, আমরা একটা আবদার করছিলাম আপনার কাছে, আমরা আপনার কর্মী। আপনি যদি একটা টাইম বা সময় আমাদের নির্ধারণ দেন, একটা সপ্তাহে বা 15 দিনে আপনার মন মতন, তাহলে আমরা আপনার কাছে আমরা দেশবাসী কৃতজ্ঞতা থাকবো। আর